জুলাই গণ অভ্যুত্থানে শহীদ যারা হয়েছেন, শহীদ পরিবার এবং যারা আহত রয়েছেন তাদের যে পুনর্বাসন এবং সরকারের পক্ষ থেকে সহায়তা এই বিষয়ে একটা জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। তো সেটা এই সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, সেইটি জানানোর জন্যই মূলত আজকের জরুরি প্রেস ব্রিফিং। তো আজকে আমাদের সভায় মূলত আমাদের সাথে ছিলেন জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফয়জুল কবির সাহেব এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম স্যার। এছাড়া আমাদের সাথে আজকের মিটিংয়ে ছিলেন হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সাইদুর রহমান সাহেব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী স্নিগ্ধ এবং জুলাই ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার ডক্টর তাসনিম জারা। তো আমরা এর আগেও কয়েকটা মিটিং করেছি। তো আজকের মিটিংয়ের আমাদের যেটি সিদ্ধান্ত সেটি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর তৈরি হচ্ছে, এটি প্রক্রিয়াধীন আছে। আগামী মাসে এই অধিদপ্তরটি তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে। মূলত এই জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর, যেটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে, এই অধিদপ্তরের মাধ্যমেই এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত তাদের পুনর্বাসন সহ এই জুলাই গণঅভ্যুত্থানের সার্বিক বিষয়টি সরকারের জায়গা থেকে সবসময় কার্যক্রম চলমান থাকবে। এবং আমরা যারা শহীদ পরিবার এবং আহত রয়েছেন তাদের যে আর্থিক সহায়তার জন্য একটা বাজেট বরাদ্দ হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে। আমাদের এখন পর্যন্ত যে তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা পেয়েছি যে 826 জন শহীদ এবং 11,000-এর মতো আহত। তো এই তালিকাটা তো প্রক্রিয়া চলমান আছে, এটি 31 জানুয়ারি পর্যন্ত তালিকার অন্তর্ভুক্তির জন্য আরেকটি সময় বৃদ্ধি করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু ভেরিফাই করতে পেরেছি সেটা হচ্ছে আগামী সপ্তাহে এটার একটা গ্যাজেট প্রকাশিত হবে, যতটুকু পর্যন্ত আমরা ভেরিফাই করতে পেরেছি। তো এই তালিকা ধরে আমরা যেই আর্থিক সহায়তাটা সেটা আমরা দেওয়া শুরু করব। সেক্ষেত্রে আমাদের 637 কোটি 80 লক্ষ টাকা একটা বাজেট অর্থ মন্ত্রণালয় থেকে এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। শহীদ পরিবার হ্যাঁ দেওয়া হবে পর্যায়ক্রমে, এটা সিদ্ধান্ত হয়েছে। তো এটা হচ্ছে আমাদের 232 কোটি 60 লক্ষ টাকা এখন দেওয়া হয়েছে। আমাদের শহীদ পরিবারদের জন্য আমরা যেটা অনেক আগে ঘোষণা এসেছিল যে 30 লক্ষ টাকা করে দেওয়া হবে শহীদ পরিবার, সেইটার 30 লক্ষ টাকা প্রতিটা শহীদ পরিবার। এবং আহতদের জন্য যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যারা গুরুতর আহত, অতি গুরুতর আহত, এই অনুযায়ী আমরা 5 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ এরকমভাবে দেওয়া হবে আহতদের জন্য। তো এই বাজেটটি বা এই সহায়তাটা পর্যায়ক্রমে দেওয়া হবে। আমরা জানুয়ারি মাসে আমরা এটার এই বাজেটের 232 কোটি 60 লক্ষ টাকা আমরা জানুয়ারি মাসে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে এটি দেওয়ার কার্যক্রম শুরু করব। এবং বাকি যেই টাকাটি 405 কোটি 20 লক্ষ টাকা সেটা আগামী যেই 2025-26 অর্থ বছর জুলাই মাসে এই বাকি টাকাটা হচ্ছে দেওয়া হবে। তো এখন আমরা জানুয়ারি মাসে এই 232 কোটি 60 লক্ষ টাকা শহীদ পরিবার ক্ষেত্রে, সেক্ষেত্রে 10 লক্ষ টাকা যেটা সঞ্চয়পত্র আকারে থাকবে, এবং আহতদের যে বিভিন্ন ক্যাটাগরি এবং দেশে বিদেশের চিকিৎসা কনসালটেন্সি বাবদ আমাদের বাকি বাজেটটা থাকবে। আহতদের ক্ষেত্রে আমরা এই 2 লক্ষ, 1 লক্ষ, 1 লক্ষ 50,000 এরকম বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হবে। এটা হচ্ছে নগদ মানে ক্যাশ অথবা চেকে দেওয়া হবে। আর শহীদ পরিবারদের 10 লক্ষ টাকাটা হচ্ছে সঞ্চয়পত্র আকারে দেওয়া হবে। আর বাকি টাকাটা যেটা 405 কোটি 20 লক্ষ সেটা হচ্ছে জুলাই মাসে, আগামী অর্থ বছরের যে বাজেট হওয়ার পরে জুলাই মাসে আমরা বাকি টাকাটা একবারে দিয়ে দেবো। শহীদ পরিবারদের ক্ষেত্রে 20 লক্ষ আর আহতদের ক্ষেত্রে বাকি যেটা থাকে। আর শহীদ পরিবারের ক্ষেত্রে এটা সঞ্চয়পত্র আকারে থাকবে 5 বছরের জন্য, এরপরে তারা টাকাটা নিজেদের জন্য ব্যবহার করতে পারবে। আরেকটি ঘোষণা সেটি হচ্ছে যেই আমরা বলেছি যে মাসিক ভাতা,
সেটি হচ্ছে যে সামনের অর্থ বছর জুলাই মাস থেকে এটা আমরা শুরু করতে যাচ্ছি এবং এই যে অধিদপ্তরের অধীনেই সেটি হবে। সেক্ষেত্রে শহীদ পরিবার এবং আহতদের ক্ষেত্রে যে আমরা ক্যাটাগরি করেছি, অর্থাৎ অতি গুরুতর আহতরও যারা সারা জীবনের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা মাসিক ভাতা প্রদানের বিষয়টি দেওয়া করা হবে। তো এটা হচ্ছে আমাদের মূলত আর্থিক সহায়তা বিষয়ক যেই জায়গাটা, সেইটা আজকে আমাদের মিটিং হয়েছে। এছাড়া আমাদের যেই চিকিৎসা কার্যক্রম সেটি চলমান আছে। হেলথ কার্ড আমরা এই নেক্সট উইকের মধ্যে হাসপাতালগুলোতে যেটা ইস্যু করা হয়েছে সেটা চলে যাবে এবং অন্যান্য বিভাগ বা জেলায় হেলথ কার্ড দিয়ে তারা যেটা স্বাস্থ্য সুবিধাটা পাবে যে কোনো হাসপাতাল থেকে। এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রেও 21 জনের মতো আরও নতুন যারা বিদেশ যাবে এই মাসেই উন্নত চিকিৎসার জন্য। 200 জন চিকিৎসা এবং 200 জন চিকিৎসাধীন আছে এই মুহূর্তে হাসপাতালগুলোতে যারা গুরুতর আহত অবস্থায় আছে। এই আর কিছু বাদ গেছে? না, এটাই একটু গণবিজ্ঞপ্তিটা ভাই বলো, তুমি বলো। আমাদের যারা এখন পর্যন্ত আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা ওয়েবসাইট আছে, সেখানে ইতিমধ্যে একটা খসড়া তালিকা যেটি শহীদদের এবং আহতদের সেটি প্রকাশ করা হয়েছে। সেই তালিকা থেকে যারা এখন পর্যন্ত বাদ পড়েছে তারা আগামী 31 জানুয়ারি 2025-এর মধ্যে আবেদন করে আবেদনের প্রেক্ষিতে তারা নামটা অন্তর্ভুক্ত করতে পারবে। নাম অন্তর্ভুক্ত করার জন্য আহত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, হাসপাতালে চিকিৎসা গ্রহণের প্রমাণপত্র এবং উপযুক্ত প্রমাণ সহ সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অথবা গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল, যেটি আমাদের ফাউন্ডেশন অফিসের পাশেই আছে, এর দলনেতা বরাবর আগামী 31 জানুয়ারি 2025 তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং 31 তারিখের পরে এই আবেদনটি বন্ধ হয়ে যাবে। যাদের বাদ পড়েছে তাদেরকে 31 জানুয়ারির মধ্যেই এই আবেদনটি করতে হবে। খারাপ লাগে, কিন্তু আমরা জানি যে আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা অংশ নিয়েছিলেন সেই সনদ নিয়েই আসলে কত জালিয়াতি হয়েছে। এখানে আসলে আপনারা কিভাবে ভেরিফাই করবেন যে তিনি আসলে জুলাই গণঅভ্যুত্থানেই গুরুতর আহত হয়েছেন বা আহত হয়েছেন, সেটা আপনারা আসলে কিভাবে যাচাই বাছাই করে তাদেরকে সহায়তা দেওয়ার ব্যবস্থা করবেন, সেটা একটু জানতে চাই। স্বচ্ছতা প্রশ্নটা থাকে কিনা? না, আমাদের তো এটি অলরেডি একটা ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু চালু হয়েছে এবং সেই অনুযায়ী ফাউন্ডেশন একটা প্রাথমিক কাজ করেছে। তারা প্রায় 600-র মতো শহীদ পরিবারকে কিন্তু সহায়তা দিয়েছে এবং আহতদের দিয়েছে এবং কয়েক জায়গায় এরকম পাওয়াও যাচ্ছে আপনি যে বিষয়টা বললেন, এবং সেটা আমরা ইমিডিয়েটলি ব্যবস্থা নিচ্ছি। তবে যেটা আপনি বললেন যে এটা আমাদের এখন এটার হওয়ার সম্ভাবনা কম, কারণ এখন আসলে সোশ্যাল মিডিয়ার যুগ, মিডিয়া আছে এবং আমাদের প্রতিটা জেলায় বা যারা শহরে যারা আহত হয়েছে এখানে কিন্তু যারা আন্দোলনে সমন্বয়ক ছিলেন তাদের থেকে আমরা একটা মতামত নিচ্ছি, যারা জেলা কমিটিগুলোতে আছেন, প্রশাসক হিসেবে আছেন, তাদের থেকে মতামত নেওয়া হচ্ছে। আমরা ডাক্তারদের থেকে মতামত নিচ্ছি আহত হওয়ার ক্ষেত্রে, যে তার জখমটা, আর বেশিরভাগ জখম আসলে এখানে গানশট যেগুলো সেগুলো কিন্তু স্পষ্ট বোঝা যায়। তো সেক্ষেত্রে আসলে কিছু কিছু ব্যত্যয় ঘটার সম্ভাবনা থাকলেও আমরা এই ক্ষেত্রে খুবই সতর্ক এবং এই সতর্কতার কারণে হয়তো এটা একটু দীর্ঘমেয়াদী হয়েছে, 5 মাস লাগছে তালিকাটা করতে। বাট আমরা আমাদের কাছে এখন পর্যন্ত ওই ধরনের সমস্যা আসলে আমরা ফেস করিনি। এই তালিকার ক্ষেত্রে একটু সময় লাগছে, কিন্তু আমরা পুরোপুরি স্বচ্ছতার সাথে এটা করতে চাচ্ছি যাতে পরবর্তীতে কখনো এই তালিকা নিয়ে আর কখনো প্রশ্ন তৈরি না হয়। আরেকটি বিষয় যেটা হচ্ছে, যেটা আমরা এর আগেও বলেছিলাম যে অনেকে তো 18 তারিখ 19 তারিখ জুলাইয়ে অসুস্থ চিকিৎসা নিয়েছে, অনেকে 5 তারিখের পরে নিলেও তখন হয়তো সরকারি উদ্যোগগুলো অতটা ভিজিবল হয়নি। সেক্ষেত্রে অনেকে প্রাইভেট মেডিকেলে চিকিৎসা নিয়েছে, অনেকের প্রাইভেটভাবে নিজের ব্যক্তি উদ্যোগে অনেক খরচ হয়েছে। তো সেই জায়গায় আমরা এই খরচগুলা বলেছি যে যার যত ব্যক্তিগত খরচ হয়েছে সেই খরচগুলা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। যে আমাদের যে গণঅভ্যুত্থান সেল হয়েছে সেই সেলে এই কাগজপত্রগুলো যদি জমা দেওয়া হয়
তাদের যে ডকুমেন্টগুলা, হাসপাতালের ভাউচারগুলা, খরচগুলা, তখন এটা সেল থেকে তাকে সেই অর্থটা ফেরত দেওয়া হবে। একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে এই যে ডাক্তার তাসনিম যারা আছেন তারা বলছেন যেভাবে তারা জুলাই ফাউন্ডেশনে এই আহতদের নিয়ে কাজ করে, যেভাবে তাদের সেবা পাওয়ার কথা ছিল সেভাবে পায়নি। প্রধান উপদেষ্টা বললো যে বিউরোক্রেটিক ঝামেলা আছে যে যে অর্থগুলো পৌঁছে দেওয়া থাকে। প্রথম প্রশ্ন হলো যে এই যে যে বরাদ্দটা আপনারা পরিকল্পনা করেছেন, এটা তাদের হাতে, সেটা মানে কয় বছর লাগবে, কত সময় লাগবে, এই ধরনের কোনো প্ল্যান আছে কিনা? আর হলো যে জুলাই ফাউন্ডেশন তো প্রতিষ্ঠা হয়েছিল তাদের জন্য, এখন জুলাই ফাউন্ডেশনের রোল কি হবে যদি অধিদপ্তরের এখানে নতুন একটা এই বিষয়গুলো ক্লিয়ার করে? আমাদের এটা তো আমি বললাম যে আমরা যেই প্রাথমিক যেটা আমরা ঠিক করলাম যে 232,60,00,000 টাকা, সেটা আমরা সামনের সপ্তাহ থেকে দেওয়া শুরু করব এবং আমরা আশা করি এটা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমরা এটা করে ফেলতে পারবো। আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা ঢাকায় প্রোগ্রাম করে এটা সবাইকে দিব, আর বিভাগ ওয়াইজ হচ্ছে প্রোগ্রাম করে আমরা শহীদ পরিবার আহতদেরকে টাকাটা দিয়ে আসব। আর এখন এটা দেরি হবে না, কারণ জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে যেহেতু এক ধাপ টাকা দেওয়া হয়েছে, তো একটা ভেরিফিকেশন প্রক্রিয়া হয়েছে এবং কাজের একটা প্রক্রিয়া আমরা পরিচিত হয়েছি। আর বাকি টাকাটা হচ্ছে জুলাই মাসে নতুন অর্থ বছর শুরু হলে আমরা জুলাই মাসে বাকি টাকাটা একবারে দিয়ে দেব। এটা একটা। আর ফাউন্ডেশনের ব্যাপারে যেটা বললেন, আমরা কিন্তু বরাবরই প্রথম থেকে বলেছি যে ফাউন্ডেশনটা মূলত বেসরকারি উদ্যোগ, এটা সরকারি প্রতিষ্ঠান না। এখন হয়তো আমরা সেটার সাথে সংযুক্ত আছি, কিন্তু এটা মূলত বেসরকারি উদ্যোগে পরিচালিত হবে। আর জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর মূলত সরকারি একটি প্রতিষ্ঠান, সরকারের জায়গা থেকে তারা আজীবন এই সুযোগ সুবিধা সম্মাননাটা ভোগ করবেন, সেটা যে কোনো সরকারই আসুক না কেন। সেই একটা ভিত্তি আমরা আমাদের সময় তৈরি করে যাচ্ছি। আর ফাউন্ডেশন হচ্ছে বেসরকারিভাবেও তাদেরকে এই সহায়তা করা হবে। তাদের এই শুধু সহায়তার বিষয় না, মূলত এই আন্দোলনের হিস্ট্রি, ডকুমেন্টেশন এবং এটাকে আন্তর্জাতিকভাবে এটার এই জুলাই অভ্যুত্থান, তার স্পিরিট, আত্মত্যাগকে পরিচিত করানো, নানামুখী কাজ আসলে ফাউন্ডেশনের গবেষণা পরিকল্পনা রয়েছে। এখন হয়তো আমরা চিকিৎসা, আর্থিক সহায়তা ইত্যাদিতে ফাউন্ডেশন কাজ করছে। এই কাজটি শেষ হয়ে গেলে তারা হচ্ছে পরবর্তী যেই কাজগুলো সেগুলোতে শুরু করবে। আর এই অধিদপ্তর মূলত সরকারি জায়গা থেকে তাদের সাথে সংযুক্ত থাকবে। এই আন্দোলনে নানান ধরনের মানুষ আহত হয়েছে। এই ইন্টারনেটে নিবন্ধন করার প্রশ্ন আসলো, মানে ইন্টারনেট লিটারেট সবাই না। অনেকে আমরা যখন কাজ করতে যাই বলে যে আমরা আসলে খুঁজে পাচ্ছি না কোথায় যাবো না যাবো। এবং শহীদদের যে সংখ্যা, সেটা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলে যে 2000+, তো এখন অনেকের তালিকার বাইরে আছে। তাদেরকে সহজে একটু তালিকাভুক্ত হতে পারবে, এর জন্য আসলে কি করা যায়? না, একটা তো হচ্ছে আমরা এই জন্য প্রাথমিক যে তালিকা সেটা আমরা গ্যাজেট আকারে প্রকাশ করে দিতে চাই, কারণ একটা তালিকা বের হলে আসলে বোঝা যাবে কারা তালিকায় নাই, সেই তাদের তথ্যগুলো হয়তো পাওয়া যাবে। তো 826 সেইটা ধরে আমরা কাজ করতেছি। এর বাইরে সারা বাংলাদেশে যারা আছে, আমরা মূলত ইউএনও অফিস এবং যে জেলা প্রশাসকের অফিস, তার মাধ্যমে এটা আসতেছে। সেখানে কিন্তু ইন্টারনেটের মাধ্যমে তারা ডকুমেন্ট দিচ্ছে না। অফিসে যদি তাদের পরিবারের পক্ষ থেকে কেউ এসে যোগাযোগ করে তথ্য দেয়, তাহলে তারা সেটা আমাদেরকে ঢাকায় পাঠাচ্ছে, আমরা ভেরিফিকেশন করতেছি। তো আর বৈষম্য বিরোধী থেকেও যে তালিকাটা দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু অনেক ছিল যে ডাবল রিপিটিশন ছিল, তো সেগুলো রিপিটেশনগুলো কমিয়ে কিন্তু পরে এটা কমে এসেছে। তো আমরা এটা চলমান থাকবে 31 জানুয়ারি পর্যন্ত। এরপরে আমরা আবার এটা বিশ্লেষণ করে দেখব যে এটা কি চূড়ান্ত হয়েছে কিনা, আর না হলে এটা আমরা আবার সময় বৃদ্ধি করব। কিন্তু আমরা প্রাথমিক তালিকা ধরে কাজ শুরু করতে চাই এবং আমরা মনে করি যে এটা আসলে যেখানেই থাকুক, বাংলাদেশের যে প্রান্তেই থাকুক না কেন, আমরা সেটা তালিকা তাদের অন্তর্ভুক্ত করব। সেক্ষেত্রে আপনাদের কাছে যদি এই ধরনের তথ্য থাকে, আমরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিভিন্ন এরকম পোস্ট দেখি যারা চিকিৎসা পাচ্ছে না বা এরকম, আমরা কিন্তু প্রত্যেকটা এই পোস্টগুলো কিন্তু আমরা এঙ্গেজ করি, আমরা কিন্তু সেগুলো দেখি এবং তাদের সাথে কিন্তু যোগাযোগ করা হয়, যোগাযোগ করে তাদের সমস্যাটা কিন্তু সমাধান করে দেওয়া হচ্ছে আর কি। না, এটা তো যেহেতু গণ অভ্যুত্থান অধিদপ্তরটা প্রক্রিয়াধীন, তো সেটা এটা আনুষ্ঠানিকভাবে শুরু হলে
তারাই এটা নির্ধারণ করবে। আরেকটা জিনিস, আপনি 637 কোটি টাকা যেটা বললেন, এটা কি অধিদপ্তরের থেকে দেওয়া হবে না ফাউন্ডেশন? এটা সরকার থেকে দেওয়া হবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে। মানে অধিদপ্তর অধিদপ্তর বলতে পারেন। আচ্ছা, মাননীয় উপদেষ্টা মহোদয়, আমি এটা জানতে চাচ্ছিলাম যে এই 826 জন যে শহীদ আপনারা চিহ্নিত করেছেন, এর বাইরে মানে শহীদ আছেন যাদের নাম পরিচয় জানা যায়নি, অর্থাৎ বেওয়ারিশ হিসাবে এরকম কোনো পরিসংখ্যান আপনাদের মানে ফাউন্ডেশনের তরফ থেকে বা এর তরফ থেকে তুমি একটু বলো। সম্ভব হয়েছে? যাদের এখন পর্যন্ত যারা নিখোঁজ আছে তাদের তথ্য আমরা ইতিমধ্যে ফাউন্ডেশন থেকে কালেক্ট করতেছি, এবং সেই তথ্যের বেসিসে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো যেসব রিলেভেন্ট মন্ত্রণালয়গুলো আছে সেগুলোর সাথে যোগাযোগের মাধ্যমে তাদের যদি হুদিস পাওয়া যায়, তাদের কবরের হুদিস যদি পাওয়া যায়, তাদেরকে আমরা শহীদদের কাতারে এন্ট্রি করছি, অথবা তাদের যদি কবরের সন্ধান না পাওয়া যায় সেক্ষেত্রে অধিকতর যাচাই বাছাইয়ের জন্য আমরা সেগুলো নিয়ে কাজ করছি। এই নিখোঁজের পরিমাণটা কেমন, মানে আপনাদের কাছে প্রাথমিক ভাবে আছে তখন কোনো সংখ্যা আছে কিনা? বলা যাবে না। আপাতত কোনো প্রাথমিক সংখ্যা আমরা বলতে পারছি না, তবে রায়ের বাজার কবরস্থানে আমরা 131টি বেওয়ারিশ কবরের সন্ধান পেয়েছি এবং সেগুলো নিয়ে যাচাই বাছাই কার্যক্রম চলছে। ওকে, যদি থ্যাংক ইউ।